4 দিনের বিনিয়োগ সম্মেলন শেষ হচ্ছে আজ। এই সম্মেলনের মাধ্যমে দেশি বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে মিলেছে বিনিয়োগ প্রতিশ্রুতি। দেশের বেসরকারি খাতের উদ্যোক্তাদের সাথে বিনিয়োগ চুক্তিও করেছে বিদেশি অনেক প্রতিষ্ঠান। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গেল সোমবার থেকে শুরু হয়েছে এই সম্মেলন। এতে চীন, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া এই বিনিয়োগ সম্মেলনে নতুন নতুন কর্মসংস্থানেরও পথ খুলছে। বাংলাদেশ নিয়ে চীনের বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, তাই আগামী মাসেই দেশটির বাণিজ্য মন্ত্রীর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। সম্মেলনের শেষ দিনে বস্ত্র খাত, ডিজিটাল অর্থনীতি, কৃষি এবং কৃষিভিত্তিক শিল্প এবং হেলথ কেয়ার নিয়ে কয়েকটি সেমিনার হওয়ার কথা রয়েছে। আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশের পরিবেশ তুলে ধরে বিদেশি বিনিয়োগ বাড়ানোই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। বিনিয়োগ সম্মেলনের শেষ দিনের খবর নিয়ে যুক্ত হচ্ছে সহকর্মী সুশান্ত সিনহা। সুশান্ত, এবারের বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের কি অর্জন বলে মনে করছেন আয়োজকরা? তানিয়া, অর্জন অনেকগুলো আছে, ধাপে ধাপে। আবার সব অর্জনই যে এখনই এই প্রোগ্রামের মধ্যে আসবে বিষয়টা এরকম না। এটা একটা শুরু হয়েছে, এই শুরুটা ফলো আপ থাকবে, যেটা বিডা চেয়ারম্যান গতকালকে বলেছেন যে বিগত দিনে আমরা যে কাজগুলো করিনি সেটা হচ্ছে ফলো আপ না থাকা। এখানে আজকে যে আলোচনা হচ্ছে তার মধ্যে অ্যাপারেল সেক্টর অর্থাৎ পোশাক খাত নিয়ে একটা বড় আলোচনা হচ্ছে। আমি একটু তার মুখে শুনতে চাই, যিনি বাংলাদেশে বিজনেসের একটা বড় সংগঠন ডিসিসিআই সাবেক সভাপতি ছিলেন এবং শাসা ডেরিন সহ বাংলাদেশের পোশাক খাত সহ অন্যান্য খাতে যিনি বিনিয়োগকারী, তার কাছে শুনতে চাই। ভাই শামসুল ভাই, আপনার কাছে যেটা জানতে চাই, এই বিনিয়োগ সম্মেলন কতটা আপনাদেরকে আশাবাদী করেছে নতুন বিনিয়োগ আকৃষ্ট করবার ক্ষেত্রে? না, এখানে দেখেন, এখানে জিনিস হলো যে এনি ইনিশিয়েটিভ ইজ এ গুড ইনিশিয়েটিভ। অ্যান্ড আপনারা দেখছেন যে এইবার যেভাবে এই সামিটটা অর্গানাইজ করা হয়েছে, বিগত দিনে কিন্তু আমরা এরকম দেখিনি। এখানে ইন্টারন্যাশনাল পার্টিসিপেশন আমরা লক্ষ্য করছি ফর ইনভেস্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভিসেস, উইচ ইজ ইম্পর্টেন্ট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন বিনিয়োগকারী হিসেবে অথবা দেশীয় একজন বিনিয়োগকারী হিসাবে যে আমাদের যে স্ট্রাকচারাল যে প্রবলেমগুলো আছে, হ্যাঁ, আমরা যেগুলো সবসময় বলে থাকি, আমরা লক্ষ্য করেছি যে এই সামিটের আগেই সরকার অনেকগুলো পদক্ষেপ, দ্রুত পদক্ষেপ নিয়ে অনেক প্রবলেম সলভ করা হয়েছে। তো এইখানে আজকে কালকে যে সামিটের যে প্রবলেমগুলো বিনিয়োগকারীরা যেগুলো উঠাবে, যে এইগুলো করলে ওনারা এখানে ইনভেস্টমেন্ট করতে আসবে, এইটা কত দ্রুত এই সামিট শেষ হওয়ার পরে ফলো আপটা কিভাবে করে, কত দ্রুত এই চেঞ্জেসগুলো বাস্তবায়ন হয়, এইটা আমরা আশা করব যে সরকার করবে, এবং যদি করে দেন উই ক্যান অ্যাকসেপ্ট পজিটিভ জিনিস সেখানে। তানিয়া, আপনি শুনছিলেন যে বিনিয়োগকারীরা কিন্তু আশাবাদী, কারণ বিদেশি বিনিয়োগ এলে কিন্তু তার সঙ্গে দেশীয় বিনিয়োগও বাড়ে। আবার অনেক সময় বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু দেশি কোম্পানিগুলোর সাথে জয়েন্ট ভেঞ্চারে অর্থাৎ যৌথভাবে কোম্পানি করে কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করে। এবার একটা যে দোলাচাল তৈরি হয়েছে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা, বিশেষ করে বাংলাদেশের গত জুলাই পরবর্তী যে রাজনৈতিক অস্থিরতার যে পট পরিবর্তনের অর্থনৈতিক যে স্থিতিশীলতা এসেছে, রাজনৈতিক যে স্থিতিশীলতা আছে, সেইটা আসলে তুলে ধরা সম্ভব হয়েছে বলেই মনে করেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা এবং বিডা আয়োজক যিনি, সেই বিডার চেয়ারম্যান। তানিয়া, নিশ্চয়ই আমরা ফিরবো আবারও বিনিয়োগ সম্মেলনের খবর জানবার জন্য আপনার কাছে। দর্শক, সহকর্মী সুশান্ত সিনহা ছিলেন এতক্ষণ আমাদের সাথে। চীন বাদে যেসব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছিল তা 90 দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি এই ঘোষণা দিয়েছেন। এদিকে এই ঘোষণার পরই এশিয়া সহ বিশ্বের অনেক দেশের শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী সূচক লক্ষ্য করা গেছে। তবে অন্য দেশগুলোতে ছাড় দিলেও চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ 104% থেকে বাড়িয়ে 125% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ বিষয়ে ট্রাম্প লিখেছেন, বেইজিং ইস্যুতে ট্রাম্প জানান, বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে সেটির ভিত্তিতে তিনি চীনের উপর শুল্কের পরিমাণ 125% উন্নত করেছেন। বাংলাদেশের উপর গত সপ্তাহে পারস্পরিক শুল্ক হিসেবে 37% শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তবে যেসব দেশ যুক্তরাষ্ট্রের পণ্য সরবরাহের শুল্কমুক্ত সুবিধা পেত, সেই সুবিধা রাখা হয়নি। বিশ্বের সব দেশকে ন্যূনতম 10% শুল্ক দিয়ে মার্কিনীদের কাছে পণ্য পাঠাতে হবে। বাংলাদেশি পণ্যে আগে থেকেই গড়ে 15% করে শুল্ক ছিল। এবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা 84% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। বুধবার এই ঘোষণা দিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে সব ধরনের মার্কিন পণ্য আমদানির উপর চীনের এই শুল্ক হার। বেইজিং কেবল শুল্ক নয়, আরও কড়া ব্যবস্থা নিয়েছে। যুক্তরাষ্ট্রের 12টি কোম্পানির উপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এইসব কোম্পানিকে চীন থেকে সামরিক এবং বেসামরিক উভয় কাজে ব্যবহৃত পণ্য কেনা নিষিদ্ধ। আরও 6টি মার্কিন প্রতিষ্ঠানকে অবিশ্বস্ত তালিকায় যুক্ত করে চীনে তাদের ব্যবসা নিষিদ্ধ করেছে। একই সাথে বিশ্ব বাণিজ্য সংস্থা
ও যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির বিরুদ্ধে অভিযোগও তাদের দায়ের করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আলোচনা করতে হলে যুক্তরাষ্ট্রকে সমতার ভিত্তিতে পারস্পরিক সম্মান ও পারস্পরিক উপকার নিশ্চিত করতে হবে। তারা বাণিজ্য যুদ্ধ চায় না, তবে জনগণের অধিকার রক্ষায় কোনো ব্যবস্থায় নীরব থাকবে না। এতে করে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। এদিন যুক্তরাজ্যের শেয়ার বাজারের দাম কমেছে 3.3% পর্যন্ত। জার্মানি এবং ফ্রান্সের শেয়ার বাজারে দরপতন হয়েছে 4%। বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত সরকার। সোমবার জারি করা ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড সিবিআইসির এক সার্কুলারে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এই সুবিধার আওতায় বাংলাদেশ তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির জন্য ভারতের স্থলবন্দর ব্যবহার করতে পারত। তবে বাংলাদেশ থেকে নেপাল, ভুটানে রপ্তানিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছে ভারত। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। 2020 সালের 29 জুন থেকে ভারত বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে আসছে। এর মাধ্যমে বাংলাদেশ ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটান ও মিয়ানমারের মতো তৃতীয় কোনো দেশে সহজে পণ্য পাঠাতে পারত। সোমবার সেই সুবিধা বাতিল করেছে ভারতের নরেন্দ্র মোদী সরকার। তবে যে পণ্য এরই মধ্যে ভারতের সীমান্তে প্রবেশ করেছে তা আগের নিয়মেই বেরিয়ে যেতে পারবে। বিশেষ করে গার্মেন্টস খাতের ভারতীয় রপ্তানিকারকেরা দীর্ঘদিন ধরেই এই সুবিধা বাতিলের দাবি জানিয়ে আসছে। তারা অভিযোগ করে বলছে, প্রতিদিন প্রায় 20 থেকে 30টি ট্রাক বাংলাদেশ থেকে দিল্লি বিমানবন্দর কার্গো টার্মিনালে প্রবেশ করে, যার ফলে ভারতীয় পণ্যের রপ্তানি ব্যাহত হচ্ছে। এছাড়া বিমান সংস্থাগুলো অতিরিক্ত ভাড়া নেওয়া সহ কার্গো প্রক্রিয়ায় দেরি হচ্ছে। এতে করে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা ক্ষমতা কমে যাচ্ছে। ভারতের গার্মেন্টস শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা বলছেন, দিল্লির কার্গো টার্মিনালে বাংলাদেশের পণ্য প্রবেশে জটলা তৈরি করেছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় রপ্তানিকারকেরা। দেশটির বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা, কারণ বাংলাদেশের রপ্তানি আমদানি ব্যবস্থাপনা অনেকাংশ ভারতীয় অবকাঠামোর উপর নির্ভর করে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হলে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়া দেরি, খরচ বৃদ্ধি এবং অনিশ্চয়তা দেখা দিতে পারে। এই সিদ্ধান্ত নেপাল ও ভুটানের জন্যও সমস্যা তৈরি করতে পারে, কারণ দুটি দেশই ভূমিবেষ্টিত এবং তারা বাংলাদেশে পণ্য পাঠাতে ভারতীয় রুট ব্যবহার করে থাকে। এর ফলে এই দুই দেশও ভারতের এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর নিয়ম অনুযায়ী সদস্য দেশগুলো ভূমিবেষ্টিত দেশগুলোর জন্য স্বাধীন ট্রানজিট সুবিধা দিয়ে থাকে। তাই এ নিয়ে ভারতের বিরুদ্ধে WTOর কাছেও অভিযোগ জানানো সম্ভব। বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। আবার ভারতীয় রপ্তানিকারকদের জন্য তাৎক্ষণিক সুবিধা হলেও দীর্ঘমেয়াদে আঞ্চলিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাবের সম্ভাবনা রয়েছে। মাহফুজুর রহমান, ৭১। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে দেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। রাতে রাজধানী কারণ বাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরো কার্যালয়ে বৈঠক শেষে তিনি কথা জানান। বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন ঢাকা নিযুক্ত ভারতের হাইকমিশনার। বাণিজ্য উপদেষ্টা বলেন, নেপাল ও ভুটানে রপ্তানির যে প্রক্রিয়া তাতে এই সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না। ঢাকা ও সিলেট বিমানবন্দরে নিজস্ব সক্ষমতা ব্যবহার করে এই প্রক্রিয়া স্বাভাবিক রাখা হবে। তিনি জানান, এ বিষয়ে আজ আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে। সেখানে অন্যান্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। সরকার তৈরি পোশাক রপ্তানি সহ সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। এর আগে মঙ্গলবার ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করে দেশটি। আমাদের স্বাভাবিক বাণিজ্যিক প্রক্রিয়াটাকে আমরা কিভাবে সঞ্চালিত রাখতে পারি, সেটা আমাদের উপরে যে বিধিনিষেধটা আরোপিত হয়েছে সেটাকে এক হচ্ছে উত্তোলন করার একটা প্রক্রিয়ার মধ্যে কাজ করা, আর অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে আমরা কিভাবে প্রতিযোগিতামূলক মূল্যে আমাদের সেখানে মানে প্রতিযোগিতাহীন যে অবস্থাগুলো আমাদের আছে সেগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। এবং আমাদের নিজস্ব সক্ষমতা আমাদের বাংলাদেশে আমাদের ঢাকা এয়ারপোর্ট এবং সিলেট এয়ারপোর্ট দুটোকে ব্যবহার করে আমরা আমাদের যে গার্মেন্টসে যারা ক্রেতা আছেন তাদেরকে আমরা কিভাবে তাদের প্রতিযোগিতার সক্ষমতা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি।
ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিতে বাংলাদেশকে নতুন করে চাপ দিচ্ছে আইএমএফ। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে এটি বাজার ভিত্তিকই হবে, কিন্তু লাগাম থাকবে তাদের হাতে। এদিকে আইএমএফ এর সাথে একমত অর্থনীতিবিদরা। তারা বলছে অস্থির ডলারের বাজারে একটা স্থিতাবস্থায় আনতে সেটি বাজার ব্যবস্থার উপরেই ছেড়ে দেওয়া উচিত। ব্যাংকার অবশ্য বলছেন ডলার রেট বাজারের উপর ছেড়ে দিলে ভালো, তবে সেটি এখনই ঠিক হবে কিনা তা ভাবতে হবে। অনুপধিকারী তরুণীর প্রতিবেদন। ডলারের বাজার নিয়ন্ত্রণে গেল বছরের 8 মে কোল্ডিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। তখন 10 টাকা দাম বাড়িয়ে প্রতি ডলারের ভিত্তি মূল্য নির্ধারণ করা হয় 117 টাকা। এই ভিত্তি মূল্যের 2% বেশি কমে কেনা বেচা হওয়ার কথা ছিল ডলারের, কিন্তু তখন কয়েকদিন প্রতি ডলার 120 টাকায় কেনা বেচা হলেও এরপরই দাম উঠে যায় 126-27 টাকায়। তবে ডলারের বাজার নিয়ন্ত্রণে নিউ কোল্ডিং পেগে যেতে চাইলেও সেখান থেকে সরে এসে কিছুটা বাজার ভিত্তিক করে বাংলাদেশ ব্যাংক। যদিও ডলার রেট পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়ার চাপ আছে আইএমএফ এর চাপ আছে বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট নির্ধারণের জন্য। তবে সম্পূর্ণভাবে বাজার ভিত্তিক করা আমাদের দেশের যে অর্থনীতি তার জন্য সবসময় যে ফলদায়ক হবে তা না, কিছুটা হলেও লাগাম ধরে রাখা উচিত। আর্থিক খাত বিশেষজ্ঞরাও বলে আসছেন ডলারের দামটা বাজারের উপর ছেড়ে দেওয়া উচিত, ফলে আইএমএফ এর চাপে সমর্থন আছে তাদের। প্রথম থেকে বাংলাদেশ ব্যাংক যে সমস্ত মেজার্সগুলো নিচ্ছে, তো এগুলো নিচ্ছে কেন? এগুলোকে নিচ্ছি তো ডলারকে বাজারমুখী করার জন্য। তো শুধু একটা বাজারের উপর ছেড়ে দেওয়াই ভালো। অন্তত পরীক্ষামূলকভাবে ছাড়ার সময় তো এটাই, যেহেতু আপনার মনিটরিং সিস্টেমটা আপনি জোরদার করতে পেরেছেন এবং এটা তো গত 3 মাস ধরে কার্যকর। এটা যে ইনইফেক্টিভ হয়েছে, ডিসফাংশনাল, তা তো না। ডলারের বাজার এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি বলছেন এই ব্যাংক কর্মকর্তাও। তার মতে ডলার রেট বাজারের উপর ছেড়ে দেওয়া উচিত, তবে এই মুহূর্তে সেটি ঠিক হবে কিনা সেটিও ভাবতে হবে। সংখ্যা কাজ করছি যে অ্যাজ এ ব্যাংকার আমি ডেফিনেটলি চাই মার্কেট ইন্টারেস্টে যেমন ডিটারমিন করবে তেমনি করে এটাও করবে, এবং আমি জানি বর্তমান গভর্নর তাই চায়। এখন এই মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া সঠিক কিনা সেটাও কিন্তু একটা ব্যাপার চিন্তা করতে হবে, যে আসলে আমি কি এই সিদ্ধান্ত এই মুহূর্তে নেব কিনা। তবে স্বস্তির কথা হলো গেল 2 মাস ধরে বিশ্বজুড়েই ডলারের অবমূল্যায়ন হচ্ছে। আশা করা যায় এর প্রভাবে ধীরে ধীরে আবার শক্তিশালী হবে টাকা। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা। বিডিআর বিদ্রোহের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 239 জনের জামিন নিয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে আজ। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ আদালতে এই মামলার বিচার কাজ চলছে। এর আগে 3 বার এই জামিনের আদেশ পেছানো হয়। সর্বশেষ 17 মার্চ আজকের এই দিন ঠিক করে আদালত। এই মামলায় 834 জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়ে মুক্তি পেয়েছেন 178 জন। নথি দাখিলে অসতর্কতার কারণে জামিন বিলম্বিত হয়েছে বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। বিস্ফোরক আইনের মামলায় 834 জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয় 2010 সালে, কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ, যে কারণে এই মামলার বিচার কাজ ঝুলে যায়। বিডিআর বিদ্রোহের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 239 জনের জামিন নিয়ে আদেশ দেওয়া হবে আজ। আদালতে আছেন সহকর্মী নাদিয়া শারমিন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নাদিয়া, 239 জন আসামিদের নিয়ে আসা হয়েছে কিনা, যেহেতু আজকে তাদের জামিন আদেশ হওয়ার কথা রয়েছে, এবং একই সাথে আদালতের কার্যক্রমের এখনকার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ তানিয়া। আসামি এসেছিল, আইনজীবী এসেছিল এবং সাক্ষীও এসেছিল, কিন্তু বিচারক আসেনি। বিচারক অসুস্থ, তিনি ছুটিতে আছেন। এই কারণে আজকে এই দিনটিতে আর বিচার কার্যের যেই কাজগুলো রয়েছে, অর্থাৎ সাক্ষী নেওয়া এবং একই সাথে জামিন আদেশ দেওয়া, দুটোর একটিও সম্ভব হয়নি। আজকের দিনটি পিছিয়ে গেছে, হয়তো কবে ডেট পড়ছে সেটি আমরা বিকেল নাগাদ জেনে ফেলতে পারবো, কিন্তু এই মুহূর্তে আসলে আসামি যারা আছে এবং আইনজীবী যারা আছে তারা সবাই চলে গেছেন এবং আজকের আদালতটি আসলে বসছে না, এবং এর মাধ্যমে আবারও চতুর্থবারের মতন এই জামিনের আদেশের তারিখ
তারিখ পেছালো এবং আপনি জানেন যে সর্বশেষ 17 মার্চ কিন্তু এই তারিখ দেওয়া হয়েছিল, তখনও তৃতীয়বারের মতন পিছিয়ে এইটা আজকের দিনটি ধার্য করা হয়েছিল, সেটিও হলো না আজকে। অর্থাৎ বলা যায় যে এই যে 239 জন তাদের ভাগ্যে কি আছে সেটি জানার জন্য আমাদের আরো একটি তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে, কেননা সেই আদেশ না পাওয়া পর্যন্ত আমরা বলতে পারছি না তারাও কি জামিন পাবেন নাকি এই বিস্ফোরক আইনের মামলা চলতে থাকবে এবং তার সাথে তারাও ভেতরে থাকবেন। কেননা হত্যা মামলা যখন হয়, হত্যা মামলার সাথেই কিন্তু বিস্ফোরক মামলাটি হয়, কিন্তু বিস্ফোরক মামলাটি হত্যা মামলার কার্যক্রম সুচারুরূপে চালানোর জন্য বন্ধ করে দেওয়া হয়, এটির কার্যক্রম চালানো, এবং হত্যা মামলা নিম্ন আদালতের ধাপ পার হয়ে উচ্চ আদালতের ধাপ পার হয়ে একেবারে শেষ পর্যায়ে চলে আসলেও বিস্ফোরক মামলার এই মামলাটি এখনো পর্যন্ত ঝুলে আছে, সাক্ষ্য গ্রহণই শেষ হয়নি। আজকে সাক্ষী এসেছিলেন, তারপরে সাক্ষ্য শেষ হয়নি। আমরা অপেক্ষা করছি কবে তারিখ পড়বে জানার জন্য, এরপরে হয়তো বলতে পারবো এই 239 জনের ভাগ্যে সামনে কি আছে এবং তার মাধ্যমে আপনাদেরও জানিয়ে দিতে পারবো। তানিয়া। দর্শক, আজ এসএসসি সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্থিতি দেখবার জন্য শিক্ষা উপদেষ্টা বিভিন্ন কেন্দ্র ঘুরছেন। শিক্ষা উপদেষ্টা এই মুহূর্তে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। তিনি এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানের নানা রকম দিক নিয়ে কথা বলছেন সাংবাদিকদের সাথে। আমরা সাকসেসফুল হব এবং আজকের আগে আমরা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমি আর দুটো প্রশ্ন নেব। কাউকে তো ছাড় দেওয়ার সুযোগ নেই, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে অনেকেই উড়ো খবর দেয়। প্রশ্ন ফাঁস না, তো তারা বলছে এটাই ফাঁস করা প্রশ্ন, তাদের নিশ্চয়ই আইনের আওতায় নিয়ে আসা। না, আমরা আশা করব যে তারা বিরত থাকবেন, কারণ দেশের মঙ্গল আমরা যেখানেই থাকি না কেন, যে আমাদের রাজনৈতিক অবস্থান হতে পারে বা আমার পছন্দের যে অবস্থান সেটা আমার থাকতে পারে, আমরা প্লিজ পরীক্ষা এমন একটা বিষয়, এটা অনেক প্রস্তুতির পর নেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীরা নানান রকমের তাদের মানসিক একটা চাপ এখানে থাকে, প্যারেন্টসদের মানসিক চাপ থাকে, শিক্ষক শিক্ষয়িত্রীদেরও মানসিক চাপ থাকে। সো এটার সাথে আবার বাড়তি এই ধরনের অন্যায় চাপ যেন সৃষ্টি না করেন, তার জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন। যদি জেনুইন সমস্যা থাকে অবশ্যই আপনাদের দায়িত্ব সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা, যাতে তারা যাচাই বাছাই করতে পারেন। কিন্তু আপনি একটা জিনিস পেলেন, সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন এবং সেটার দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে এবং এর মাধ্যমে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। তো আমরা যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে, ব্যক্তিকে এবং যারা সামাজিক মাধ্যম করেন তাদেরকে আমি বিশেষভাবে আবেদন করব আপনারা সেগুলো থেকে বিরত থাকুন। আমার থার্ড প্রশ্ন, স্যার 2 মাসের ভিতরে তেমন মাত্র 7 মাস সময় পেয়েছে, একটা ধৈর্যযুক্ত সময় পার করে শিক্ষার্থীরা, সিলেবাসটা কতটা সহনীয় হলো তাদের জন্য সেটা তারাই বলুক। সেই প্রশ্ন তো সিলেবাস কতটুকু সহনীয় হয়েছে আমরা মনে করি সেটা বিবেচনার মধ্যেই রেখেই করা হয়েছে এবং কতটুকু সহনীয় সেটা আমি বলার চাইতে বোধহয় ছাত্রছাত্রীরা যদি জিজ্ঞেস করেন তারাই বলুক। আমার এই শেষ। আমরা এখন পরীক্ষা শেষে 2 মাসের ভিতরে ফল দেওয়ার একটা রেওয়াজ আছে স্যার। সরি না, সেই জিনিসগুলো বিবেচনার মধ্যে রেখেই করা হয়েছে। নির্দিষ্টভাবে সেটা ধরেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বলতে হবে, তবে বিবেচনার মধ্যে সেটা ছিল। অশেষ ধন্যবাদ। আপনারা করেছেন 2 মাসের ভিতরে ফলাফল দেওয়ার একটা রেওয়াজ আছে। যদি রেওয়াজ থেকে থাকে নিশ্চয়ই আছে, আমরা আপ্রাণ চেষ্টা করবো সেটা মিটে চালিয়ে আইন শৃঙ্খলা মিটিং এ বলেছিলেন কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো কি কি স্যার? সেই চ্যালেঞ্জগুলো ওভারঅল চ্যালেঞ্জ, যেখানে নতুন করে আমার নিজের আবিষ্কার করা কোনো চ্যালেঞ্জ না। এই সার্বিকভাবে প্রশ্নপত্র ফাঁস সেটা একটা বিষয়, গুজব আরেকটা বিষয় ছিল। প্রশ্নপত্রগুলো নিয়ে যাওয়া, পরিবহন, উত্তরপত্র ফিরিয়ে আনা, এই সবই চ্যালেঞ্জ এবং সেগুলোই আমরা যথেষ্ট রকমভাবে আমরা চেষ্টা করছি। দর্শক, আজকে থেকে যেহেতু এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে, শিক্ষা উপদেষ্টা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রগুলো ঘুরে দেখছিলেন এবং কথা বলছিলেন গণমাধ্যম কর্মীদের সাথে। আমরা সেখানে যুক্ত ছিলাম। 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। এতে অংশ নিচ্ছেন 19,28,000 শিক্ষার্থী। এবার সব বিষয়ে পূর্ণাঙ্গ সিলেবাস, নম্বর এবং সময় পরীক্ষা হবে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এসএসসি তাত্ত্বিক পরীক্ষা, শেষ হবে 13 মে। পরীক্ষা চলবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তাত্ত্বিক পরীক্ষা শেষে 15
15 মে থেকে 22 মে পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে। 9টি সাধারণ ধারা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেবে 14,90,142 জন শিক্ষার্থী। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে ছেলে শিক্ষার্থীর তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 2,94,726 জন দাখিল পরীক্ষায় অংশ নেবেন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় বসেছে 1,43,313 জন পরীক্ষার্থী। এদিকে সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে এরই মধ্যে কোচিং সেন্টার বন্ধ রাখার পাশাপাশি প্রশ্ন ফাঁস ও গুজব ঠেকাতে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মনে হচ্ছে ইজি হবে, এখন দেখা যাক কেমন হয়। হ্যাঁ, একটু তো দেরিতে টাইম পাইছি আমরা, বাট ইনশাল্লাহ ক্যান্ডিডেটই আসলে এক্সামের আগে টেনশন যত আগেই হোক যত পরেই হোক সেটা থাকবেই। আমার মনে হয় একটু ভালো প্রিপারেশন নিলে অনেক ভালো এক্সাম দেওয়া যাবে। প্রেশার তো একটু থাকে, 30 মিনিটসের মধ্যে এমসিকিউ শেষ করা লাগবে, দেন সিকিউ। ভালো আশা করছি পরীক্ষা ভালো হবে, প্রশ্ন সহজ হবে। পরীক্ষার দেরি সত্যি দেরির জন্য আমরা খুবই টেনশন করছি। যদি ও বললো যে আমি সময় পেয়েছি প্রিপারেশনের জন্য, আলহামদুলিল্লাহ। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, পরীক্ষা তো চলছে, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? তারই মূলত হচ্ছে কুমিল্লা শিক্ষা বোর্ডে আজকের প্রথম দিনের পরীক্ষা উপস্থিতি খুবটাই লক্ষণীয়। তবে 23,351 জন কিন্তু এই পরীক্ষায় রেজিস্ট্রেশন করার পরও কিন্তু বসেনি। তবে কিছুক্ষণ আগে শিক্ষা বোর্ড চেয়ারম্যান এই কুমিল্লা জেলা স্কুল কেন্দ্রটি পরিদর্শন করলেন। তিনি জানালেন যে গুজব রটবে, গুজব থেকে সবাই যেন সচেতন থাকে। শিক্ষা বোর্ড একটি কন্ট্রোল রুম করেছে, সেই কন্ট্রোল রুমে গুজব যদি থেকে থাকে সেই কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য তিনি তাগিদ দিয়েছেন। ইতিমধ্যে কেন্দ্রগুলোতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কুমিল্লা বোর্ডে 273টি কেন্দ্রে 1,69,680 জন পরীক্ষার্থী ইতিমধ্যে বসেছে। তবে কতজন বসেনি এই ডাটাটি কিছুক্ষণ পরে জানা যাবে। তবে শিক্ষা বোর্ড চেয়ারম্যান আরেকটি বিষয় বলেছেন, সেটি হচ্ছে সচেতনতামূলক কার্যক্রম তিনি হাতে নেবেন। তার কারণ হচ্ছে 23,351 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করার পরও ঝরে পড়েছে। এই ঝরে পড়া রোধ করার জন্য যে অভিভাবক এবং শিক্ষক মণ্ডলী যারা আছেন এবং শিক্ষার্থীদের কাছে যিনি অ্যাওয়ারনেস বিল্ড আপের কার্যক্রম তিনি হাতে নেবেন। তবে গুজব রটানোর দিক দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে সচেতন থাকার জন্য সকলকে উদাত্ত তিনি আহ্বান জানিয়েছেন। এদিক থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েদের শিক্ষার্থী এবারও বেশি। বিজ্ঞান শাখায় গতবারের চেয়ে শিক্ষার্থী কমেছে এবং খানিকটা বেড়েছে মানবিক শাখায়। এবং গত বছরও এবং এর আগের বছরও গত 3 বছর ধরে প্রায় 50,000 শিক্ষার্থী কিন্তু কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ঝরে পড়ছে। এই ঝরে পড়া নিয়ে একটি উদ্বিগ্ন রয়েছে। তবে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে পরীক্ষা যাওয়ার সময় 71কে জানিয়েছেন যে জুলাই থেকে শুরু করে তারা কিন্তু তেমন একটা ক্লাস করতে পারেনি এবং সেই জন্যে খানিকটা তারা নির্ভর করছে প্রশ্নপত্র কি হবে, সিলেবাসের মধ্যে হবে কিনা, বাইরে থেকে প্রশ্ন, সেটা নিয়ে নানা দুশ্চিন্তায় যেমনটি আছে। শিক্ষার্থীরা বাইরে অপেক্ষা করছে, শিক্ষার্থীদের অভিভাবকরা তারাও এমনটা দুশ্চিন্তায় আছেন। তার কারণ হচ্ছে সেই সময়ে দেশের প্রেক্ষাপটে তারা কিন্তু শ্রেণীকক্ষে পাঠদান থেকে বিরত ছিলেন এবং সেই জন্যে তারা বাড়িতে বাড়তি টিউটর নিয়েছেন। তারপরেও তারা সিলেবাসের মধ্যে প্রশ্ন আসবে কিনা সেটা নিয়ে একটি সংশয় প্রকাশ করেছেন। তবে সার্বিক বিবেচনায় কুমিল্লার 273টি কেন্দ্রে 6টি জেলায় যে শিক্ষার্থীরা অংশ নিয়েছে আজকে বাংলা প্রথম পড়তে, কিছুক্ষণ পরে পরীক্ষা শেষ হবে, জানা যাবে তাদের পরীক্ষাটি কেমন হয়েছে সেই বার্তাটি। তবে এনামুল, আপনার কাছে কুমিল্লার শিক্ষার্থীরা কিভাবে কেমন পরীক্ষা দিল সে খবর জানবো। ধন্যবাদ। এপ্রিলের বৃষ্টিতে আবারও বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ। কীটতত্ত্ববিদরা বলছেন গরম ও হালকা বৃষ্টির পরিবেশ এডিস মশাদের বংশবৃদ্ধিতে সহায়ক। তাই বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী না থাকলেও স্বস্তির কোনো সুযোগ নেই। বছরব্যাপী ডেঙ্গু বিস্তারের শঙ্কা মাথায় রেখে সিটি কর্পোরেশন এডিসের লার্ভা ধ্বংসের কাজ চালিয়ে যেতে হবে বলে মনে করছেন তারা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান।
মহাখালী ডিএনসিসি হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চলতি সপ্তাহে রোগী ভর্তি ছিল 28 জন। শিশু থেকে বয়স্ক সব বয়সী রোগী আছে হাসপাতালে। তীব্র পেট ব্যথা, পেট ফুলে যাওয়া, রক্তবমি, শ্বাসকষ্ট, শরীরে র্যাশ হওয়া, শরীর ঠান্ডা হয়ে যাওয়া সহ নানা রকম উপসর্গ নিয়ে এই রোগীরা হাসপাতালে আসছেন। বেশি জ্বর ছিল, ডিসেন্ট্রি ছিল, সেই কারণে ডাক্তারে আসছে, হসপিটালে আসছিলাম। তারপরে বলছে কি যে রিপোর্ট পরীক্ষা করতে, তারপরে ধরা পড়ছে পজিটিভ। স্বাভাবিক থেকে একটু ভিন্ন ধরনের ব্যথার অনুভব বেশি, তারপরে ঘাড়ে বুড়ে ব্যথা। ঢাকার অন্য হাসপাতালেও রোগী ভর্তির হার নিম্নমুখী। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে চলতি বছরে এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 1954 জন, মারা গেছে 14 জন। কীটতত্ত্ববিদরা বলছেন এরই মধ্যে থেমে থেমে বৃষ্টি, সেই সাথে বাড়ছে গরম। বৃষ্টি ও গরমের এই ভ্যাপসা পরিবেশেই জন্মায় এডিস মশা। কেবল ঢাকায় নয়, কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, বরিশাল, বরগুনা সহ দেশের বিভিন্ন জেলায় আছে ডেঙ্গু ঝুঁকিতে। আগামী 2 মাসের মধ্যে এটিকে আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এডিস মশার ঘনত্ব অনেক বেড়ে যাবে এবং এবছর ডেঙ্গু পরিস্থিতি গত বছরের তুলনায় আরও বেশি খারাপ হওয়ার একটি সম্ভাবনা আছে। আবহাওয়াবিদরা বলছেন আগামী এপ্রিল মে মাস থেকে সারা দেশে প্রতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। জুন থেকে হবে ভারী বৃষ্টি। এপ্রিল মাসে মাঝে মাঝে বৃষ্টি হবে, তবে আর যেটা হচ্ছে মে মাস এমনি নর্মাল তো ময়েশ্চার, অনেক পর্যাপ্ত ময়েশ্চার থাকে, সেই সময় হয়তো আপনার প্রথম দিকে একটা বৃষ্টির সম্ভাবনা আছে। আর যেটা মে মাসের শেষের দিক এবং জুন মাসের শুরুর দিকে বৃষ্টি তেমন হয় না, কারণ মনসুন সেই সময় কাছাকাছি চলে আসে। দেখা যায় মনসুন উইথড্রর বা মনসুন শুরু আগে নর্মালি ড্রাই কন্ডিশন থাকে। বর্ষার আগে এই সময়টাকে ডেঙ্গুর জন্য বেশি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এডিসের লার্ভা ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন কীটতত্ত্ববিদরা। মেহেদি হাসান, 71, ঢাকা। চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়িতে বেড়াতে এসে কিশোরীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই সম্পর্কের মামার বিরুদ্ধে। ঘটনাটি দেখে ফেলায় কুপিয়ে আহত করা হয়েছে তারা নানিকেও। মঙ্গলবার এই ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত মামা নাজিম। এদিকে অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজীব বড়ুয়ার প্রতিবেদন। চট্টগ্রামের চন্দনাইশে নয়াপাড়া এলাকায় নানা বাড়িতে আরজ আক্তারকে মঙ্গলবার রাতে ধর্ষণ চেষ্টা করে তার দুঃসম্পর্কের মামা নাজিম, কিন্তু ব্যর্থ হওয়ায় ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে বাথরুমে মৃতদেহ ফেলে রাখে। ঘটনাটি দেখে ফেলায় মেয়েটির নানা নানিকেও দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে পালিয়ে যায় নাজিম। আমার ভাইয়ের নাতিন এটা মারা গেছে, ওর ভাগ গেছে কোথায়? বাথরুম। এলাকায় পূর্বে এরকম কোনো ধরনের ঘটনা ঘটে নাই, তো এই হিসেবে আমরা অবশ্যই এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হত্যাকাণ্ডের আইন অনুযায়ী বিচার চান হত্যার শিকার আরজ আক্তারের বাবা। আর মেয়ে তো মারি ফেলে কি মৃত্যু চাই, ফাঁসি চাই। ঘটনার পর আহত নানা নানিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলছেন চিকিৎসক। রোগীর তেমন কোনো এই মুহূর্তে ঝুঁকি নেই, রোগী মোটামুটি কথা বলছে, রোগী সজ্ঞানেই আছে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযুক্ত নাজিমকে ধরতে অভিযান চলছে, খুব দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে। আমাদের পুলিশ তাৎক্ষণিক ওখানে গিয়ে লাশটা উদ্ধার করে এবং মেডিকেলে আহত লোকদেরকে মেডিকেলে ফেরার ব্যবস্থা করে এই বিষয়ে আইনের ব্যবস্থা প্রক্রিয়া দিই। আসামি পলাতক আছে, তার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। নিহত তরুণী আরজ এবছর এইচএসসি পাশ করেছে। ঈদের ছুটিতে নানা বাড়ি বেড়াতে গিয়েছিল। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।